রয়েছেন এবং আশ্রয় কেন্দ্রে 31,203টি গবাদি পশু এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছে। 11টি জেলার 68টি উপজেলায় এখন 469টি মেডিকেল টিম চালু রয়েছে। আপনারা হয়তো জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় কর্তৃক সংগৃহীত 1,86,100টি প্যাকেট 100 প্যাকেট শুকনা খাবার আমরা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় আমরা দুর্গত এলাকায় পৌঁছে দিয়েছি। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে 3,91,186টি প্যাকেট ত্রাণ, 22,410 প্যাকেট রান্না করা খাবার সরবরাহ করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে 24টি স্বাস্থ্য ক্যাম্প চালু করা হয়েছে এবং 18টি ডেডিকেটেড মেডিকেল টিম উপস্থিত এলাকায় কাজ করছেন। এছাড়া আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় শুক্রবার লক্ষ্মীপুরে নোয়াখালী জেলা এবং শনিবার চট্টগ্রাম জেলা বন্যা কবলিত এলাকা সরজমিনে প্রদর্শন করেছেন এবং সকলের সাথে সভা করে সমন্বয় করে কাজ করার জন্য তাদেরকে এবং রোববারে স্যার ফেনী এবং কুমিল্লা বন্যা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্টদের সাথে সভা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। আর আমাদের স্বাস্থ্য সেবার যে সমস্ত জায়গায় বন্যা পরবর্তী পরিস্থিতিতে স্বাস্থ্য সেবার বিষয়টি সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। সরকারি হসপিটালগুলির পাশাপাশি প্রাইভেট হসপিটাল, সেনাবাহিনীর যে সমস্ত মেডিকেল টিম আছে তারা সকলে এবং এছাড়া এনজিও আইএনজিও সহ কমিউনিটির যে বিভিন্ন বিশিষ্টজনেরা আছেন তারা সবাই সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন। আর আজকে আপনারা জানবেন যে আজকে হয়তো অনেকেই জানেন যে সকালবেলা আমাদের যে ইউএন রেসিডেন্স কোঅর্ডিনেটর যে অফিস, সেখান থেকে ইউএন সংস্থার যেমন আপনার WHO, UNFPA, ইউনিসেফ প্রতিনিধিগণ এসেছিলেন এবং সচিব মহোদয় এবং মাননীয় মহোদয়ের সঙ্গে তারা বৈঠক করেছেন এবং তারা কোন কোন সেক্টরে সহযোগিতা করবে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এখনো লস অ্যান্ড ড্যামেজের অ্যাসেসমেন্ট এখনো চলছে। লস অ্যান্ড ড্যামেজ অ্যাসেসমেন্ট হওয়ার পরে আমরা বুঝতে পারবো কোন সেক্টরে কোন জেলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তারই আলোকে আমরা অন্যান্য মন্ত্রণালয়, আমাদের যে ইন্টারন্যাশনাল পার্টনার্স, ইন্টারন্যাশনাল ফান্ড এজেন্সি সবার সঙ্গে বসে সম্মিলিতভাবে আমরা একটা কর্ম পরিকল্পনা চূড়ান্ত করব। আর সবশেষে আপনারা কতদিন আমাদের সঙ্গে ছিলেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা মিডিয়া স্ক্যান করেছি প্রতিদিন, যেখানে কোনো গ্যাপের খবর বা যেখানে কোনো সমস্যার খবর পেয়েছি সেভাবে অ্যাড্রেস করেছি। তো এই পর্যায়ে আসলে আমাদের আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিংয়ের কার্যক্রম এই পর্যায়ে এখানেই শেষ। তো পরবর্তীতে সচিব মহোদয় এবং মাননীয় উপদেষ্টা মহোদয় আরও কিছু আমাদের জন্য নির্দেশনা দিবেন, সেই কথাগুলি স্যারদের কাছে শুনব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কাগজটা একটু দিয়ে পত্রগুলোর জন্য কয়টা কাগজ লাগে, কয়জন সাংবাদিক কাগজ থেকে ওটা কাগজ দিতে পারেন, কপি ইউজ করা হবে। আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান, সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়। আমরা আসলে একটা প্রচণ্ড রকমের বড় ধরনের একটা বন্যা পরিস্থিতি মোকাবেলা করলাম এবং যেটি আপনারা হয়তো খেয়াল করে থাকবেন। আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে একেবারে প্রথম দিন থেকেই আমরা সার্বিক সহযোগিতা পেয়েছি। বিশেষ করে বন্যা কবলিত এলাকাগুলোতে যে পরিস্থিতি ছিল, আমরা এখানে আপনাদের এবং আমাদের একসাথে সমন্বিতভাবে কাজ করার জন্য যে একটা সিস্টেম ডেভেলপ করা, সেটা আমরা করতে পেরেছিলাম এবং আপনাদের এক্ষেত্রে সার্বিক একটা সহযোগিতা ছিল। তো এই ক্ষেত্রে আমি যেটি দেখেছি যে আপনারা আমাদের যে তথ্যগুলো এবং ওখানে বন্যা কবলিত এলাকা থেকে যে তথ্যগুলো সেটি চমৎকারভাবে তুলে ধরেছেন, যে কারণে আমাদের কাজে খুব সহযোগিতা হয়েছে। এবং এখানে আমরা যে সেনাবাহিনী, বৈষম্য ছাত্র, তারপরে ওখানে স্থানীয় প্রশাসন সবাইকে নিয়ে যে এখানে ত্রাণ কার্য সম্পন্ন করেছি এবং প্রত্যন্ত এলাকা পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করেছি, যেখানে মানুষ পৌঁছতে পারবে না সেখানেও আমরা হেলিকপ্টারের যোগে খাদ্য সামগ্রী পৌঁছানোর চেষ্টা করেছি। এগুলো আপনারা অত্যন্ত চমৎকারভাবে প্রচার করেছেন, এই জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমি বিশ্বাস করি এবং আশা করি যে আমাদের পরবর্তী দিনগুলোতেও এই যে পারস্পরিক সমঝোতা এবং সহযোগিতার একটা পরিবেশ, এটি অব্যাহত থাকবে মানুষের কল্যাণে।
আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন আপনারা জানেন যে বন্যা পরিস্থিতি যেটি এইমাত্র ব্রিফ করা হলো যে বন্যা পরিস্থিতি উন্নতি হয়ে গেছে। বন্যা পরবর্তী সময় যে ব্যবস্থাগুলো নেওয়া হয় সেগুলো আমরা তথ্য সংগ্রহ করছি। একেবারে প্রকৃত যে তথ্যগুলো রয়েছে সেটা আমরা অনগ্রাউন্ডে আপনারা জানেন আমাদের ডি ফর্ম রয়েছে, ওর মাধ্যমে সংগ্রহ করছি। এই সংগ্রহ করার পরে আমরা পুনর্বাসন কাজে যাব। আর এর মধ্যেই আমরা মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা পেয়েছি, আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় নিজে নির্দেশনা দিচ্ছেন এবং ওই এলাকাগুলোতে সরজমিনে পরিদর্শন করেছেন, আমিও গিয়েছি। এইভাবে কিন্তু আমরা এই সার্বিক পরিস্থিতির উপর নজর রাখছি। আর বন্যা পরবর্তী সময়ে আপনাদের যদি কোনো সাজেশন থাকে, পরামর্শ থাকে আমাদেরকে দিলে আমরা সেগুলো একসাথে সমন্বিতভাবে কাজে লাগে আমরা পরবর্তী কোনো কাজ করবো ইনশাআল্লাহ। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা যখন সবাই একসাথে একযোগে কল্যাণমূলক এই সমস্ত কাজ করব সেখানে আমাদের সফলতা আসবে। আমি আবার আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আমরা পরবর্তীতে আরও মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে শুনবো। একটা বিভিন্ন সংস্থা, আমাদের উন্নয়ন সহযোগী সংস্থাগুলো, জাতিসংঘ সংস্থার সহযোগী তারা আসছেন আমাদের সাথে কাজ করতে, আমরা সেগুলো একসাথে সমন্বয় করবো। সবার জন্য নিরাপদ জীবন কামনা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বন্যা দুর্যোগকালীন এবং ত্রাণ তৎপরতা নিয়ে আপনাদের উৎকণ্ঠা, জাতির উৎকণ্ঠা, আমরা সবাই এক হয়ে এই দুর্যোগ মোকাবেলা করেছি। এক্ষেত্রে আপনাদের অংশটুকু আপনারা যে পেশাদারিত্বের সাথে সম্পন্ন করেছেন, আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা বন্যার ত্রাণ পর্যায়টা অতিক্রম করে এখন পুনর্বাসন পর্যায়ের দিকে আমরা যাচ্ছি। এক্ষেত্রে মাঠ পর্যায়ে প্রশাসনিক যে ক্ষয়ক্ষতি নিরূপণের বিষয়টি সেটি সম্পন্ন হচ্ছে, সেটির কাজ খুব দ্রুত চলছে। এক্ষেত্রে সহযোগিতা করবার জন্যে নানা আন্তর্জাতিক সংস্থাসমূহ এগিয়ে এসছে। আমি আজকে ইউএন বডির 8টা নানা রকমের প্রতিষ্ঠানের সাথে সভা করেছি, তাদের সাথে তারা আমাদের এই কাজে যুক্ত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তারা প্রশংসা করেছে বাংলাদেশের মানুষের এই অপার স্বেচ্ছাসেবা, এই অভূতপূর্ব মানুষের সহযোগিতা, এটা তারা প্রশংসা করেছে। তারা ত্রাণ কার্যক্রমে সেনাবাহিনী এবং জনগণের যে উদ্দীপনা তারা দেখেছে, ত্যাগ তারা দেখেছে, এটারও প্রশংসা করেছে। মাঠ পর্যায় থেকে ক্ষয়ক্ষতি নিরূপণের পর কোন কোন বিষয়ে তারা সহযোগিতা দিতে পারে সেটা আমরা নির্ণয় করে দিলে তারা সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে। আজকে তাদের সাথে আমরা কথা বলেছি। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আশাবাদী যে আমরা ত্রাণ বন্যা দুর্যোগ যে এরকম সাহসিকতায়, মানুষের সহযোগিতায়, স্বেচ্ছাসেবীদের সহযোগিতায়, ছাত্র জনগণের সহযোগিতায় আমরা অতিক্রম করতে পেরেছি। আমরা ভবিষ্যতেও পুনর্বাসন কর্মসূচিও আমরা সুচারুভাবে সম্পন্ন করতে পারব। আমাদের জন্য একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে এই সমস্ত কাজগুলি আগে নানা রকমের প্রতিবন্ধকতা হতো, এগুলির নানান পর্যায়ে মাঠ প্রশাসনের সাথে যখন আমি বিভিন্ন জেলায় কথা বলেছি, সেখানে তাদের দৃঢ়তা দেখেছি এবার, এবং তারা কোনো রকমের প্রতিবন্ধকতা ব্যতি রেখে
পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। আমার সার্বিক বীক্ষণ হলো এটা যে আমরা এটা পরিবর্তিত একটা সময় যেন আমাদের কাছে আসছে, অতি আশাবাদী। আমার মনে হয়েছে যে আমরা ক্ষুদ্র চিন্তা থেকে আমরা বড় চিন্তার দিকে আমরা যাওয়ার মতো দুঃসাহস আমাদের জেগেছে। মানুষের মনের মধ্যে প্রত্যয় আসছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। পরশুরামের মতো একটা দুর্যোগ মোকাবেলা করে সবচেয়ে দুর্যোগপূর্ণ এলাকা ছিল পরশুরাম ফেনী। সেখানে স্বেচ্ছাসেবীরা নিজেরাই 5 কিলোমিটার রাস্তা নিজেরাই তৈরি করে দিয়েছে, সরকার যাইতে হয়নি। মানুষের উদ্যমটাকে অনুধাবন করুন। আমি বলছি যে এটা অনন্য এক দৃষ্টান্ত। রাতের অন্ধকারে আমরা লক্ষ্মীপুর থেকে মাইজদি যাচ্ছিলাম। আমি জাস্ট শেয়ার করছি আপনাদেরকে আমার অভিজ্ঞতাগুলো। দাঁড়িয়ে আমার অর্ধেক পানির নিচে, অর্ধেক চলছে। এমন অবস্থায় আমি দেখি একজন বর্ষাতে বৃষ্টি পড়ছিল, একটু রেনকোট পরে আমাদেরকে পথ দেখে দিচ্ছিল। তো ওনাকে আমার কৌতূহল হলো বলেই আমি জানলার কাজ নামিয়ে জিজ্ঞেস করলাম যে আপনি কে? বলতে আমি কুয়েটের ছাত্র, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা থেকে আসছে। তো আমরা এখানে যে ভাঙ্গা বিল্ডিংটা দেখছেন, এটা ছাদের উপরে আমরা আজকে 6 দিন ধরে আছি, 18 জন ছাত্র ছাত্রী। এটা ভাবা যায় এমন দুর্যোগপূর্ণ এলাকায়, ঘোর গভীর অন্ধকার, ইলেকট্রিসিটি নাই, কোনো কিছুই নাই, সেখানে বন্যা ত্রাণে মানুষের ত্রাণ করবার জন্য এই সমস্ত ছাত্ররা থাকছে এবং মানুষকে সহায়তা দিচ্ছে। এটা একটা অদ্ভুত রকমের একটা সময় যেটা আমি দেখেছি, যে আমার খুবই ভালো লেগেছে। আমার খুব মনে হয়েছে যেন বাংলাদেশের প্রাণ জেগে উঠেছে। আশা করি আমাদের সবার সম্মিলিত চেষ্টায়, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দুঃসময় তো অতিক্রম করবই, ভবিষ্যতেও আমরা অনেক দূর এগিয়ে যাব, যাতে এই সমস্ত দুর্যোগ মোকাবেলাগুলো আরও সম্মিলিতভাবে, আরও সক্রিয়ভাবে, আরও যোগ্যভাবে আমরা উত্তরণ করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক সহযোগিতা আপনাদের কাছ থেকে আমরা পেয়েছি, সেই জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্যার, যেটি হচ্ছে স্যার, আমরা দেখছি যে স্যার বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে স্যার গণত্রাণ কর্মসূচিতে বিভিন্ন জায়গায় স্যার ত্রাণ কর্মসূচি চলছে স্যার। তো একটা বিষয় স্যার, অনেক এলাকা থেকে আমাদেরকে জানাচ্ছিল যে মানে ত্রাণের বন্টনটা মানে ঠিক হচ্ছে না, মানে সুষমভাবে হচ্ছে না স্যার। অনেক জায়গায় বেশি যাচ্ছে, অনেক এলাকায় যাচ্ছেই না স্যার। এটা আসলে এবং আপনাদের পক্ষ থেকে যেটি দেওয়া হচ্ছে স্যার, এটা আসলে আপনারা কিভাবে ইয়া করবেন? আর আফটার ইফেক্টটা, যেটি পানি তো নামতে শুরু করেছে, আফটার ইফেক্টটার জন্য আপনাদের কতখানি প্রস্তুতি রয়েছে স্যার? স্যার, আসলে আপনাদের ক্ষয়ক্ষতি নিরূপণে কত দিনের সময় বেঁধে দিয়েছেন কিনা? কারণ উন্নয়ন সংস্থাগুলো আপনি বলছিলেন তারা ক্ষয়ক্ষতির হিসাবটা পেলে পুনর্বাসনের জন্য আমাদেরকে সহায়তা করবে। কতদিন লাগতে পারে স্যার এটা নিরূপণে? কারণ গেল পরশু দিনের পরে আর ত্রাণ এবং অর্থ যে সহায়তা, যে কাগজ দেখতে পাচ্ছেন, যে পরশু কাগজের সাথে মিলাই, এরপরে কিন্তু আর আর্থিক সহায়তা বা ত্রাণের বিষয়, চাল দেওয়ার বিষয়টা দেখছি না। তাহলে কতদিন লাগতে পারে? আমি কি আপনার প্রশ্নের উত্তর আগে দেবো না? ধন্যবাদ। এই যে হয়েছে কি, অনেকে ব্যক্তিগত উদ্যোগে কিংবা সমষ্টিগতভাবে ত্রাণ দেওয়ার জন্য গিয়েছে, তো দূর দূরান্ত থেকে অনেকে গিয়েছে। এমনও হয়েছে বুড়িগঙ্গা থেকে নৌকা তুলে নিয়ে চলে গেছে, বড় বড়। তো এই সমস্ত নৌকা যখন পানি নেমে গেছে, নৌকাগুলো তো আর চলছে না। আর যারা এটা নিয়ে গেছে তাদের যে প্রাথমিক উচ্ছ্বাস যেটা ছিল,
এই উচ্ছ্বাসটা ক্রমে যখন স্থিমিত হয়েছে, অনেক তাদের পক্ষে আর সেখানে থাকাও সম্ভব হচ্ছে না। তা আমাদেরকে চট্টগ্রাম থেকে ট্রেন নিয়ে এসে এগুলি তুলে ট্রাকে করে পাঠাতে হচ্ছে। ওদেরকেও আবার ত্রাণ করতে হয়েছে, যারা ত্রাণ দিতে গিয়েছে তাদেরকেও ত্রাণ করতে হয়েছে। তো এইরকম আরো বহু রকমের বিষয় আছে। অনেকে ত্রাণটা রাস্তার পাশে যতটুকু তাদের পক্ষে গম্য ওই সমস্ত জায়গায় দিয়ে চলে আসছে। এক একজনে এরকম 3 বা 4 বার করে ত্রাণ পেয়েছে রাস্তার পাশে। হয়তো অনেক দুর্গম রিমোট এলাকা যেখানে সত্যিকারের ত্রাণ যাওয়ার কথা, সেখানে তাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না। তো এই সমস্ত জায়গাগুলো আমরা মিটিগেট করেছি এই সরকারি প্রচেষ্টায় এবং সেনাবাহিনীর প্রচেষ্টায়। সেই সমস্ত যেখানে মোটেই যাওয়া সম্ভব হয়নি সেখানে সেনাবাহিনীর হেলিকপ্টারের সহযোগিতা নিয়েছি, আর যেখানে বোট কিংবা গাড়িতে যাওয়া সম্ভব হয়েছে, ট্রাক্টর ব্যবহার করা সম্ভব হয়েছে, আমরা সেভাবেই পৌঁছানো হয়েছে। তো কম বেশি অব্যবস্থা যে একেবারে হয়নি এটা তো হয় না, আমরা শিখছি। এই ধরনের ডিজাস্টার ম্যানেজমেন্টের তো বেসরকারি ব্যাপারে আমরা তো দেখি নাই। এইগুলি সেনাবাহিনীর এই ধরনের পরিস্থিতি, দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি আছে। তাদের অভিজ্ঞতাটা বলেছি যে তারা যখন এই স্বেচ্ছাসেবা কার্যক্রম, এই কার্যক্রম থেকে যখন তারা উঠে আসবে, আমি তাদেরকে অনুরোধ করেছি যে স্থানীয় যারা স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেছে তাদেরকে যেন সপ্তাহখানিকের প্রশিক্ষণ দিয়ে যেন তারা যায়, যে অ্যাটলিস্ট প্রাথমিক দুর্যোগটা যেন আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করতে পারি। আপনি যে সময়ের কথা বলছেন সেটা হচ্ছে এদের ডিফর্ম পাওয়ার একটা বিধিবদ্ধ নিয়ম আছে। কয় সপ্তাহ আপনারা? 3 সপ্তাহ। আমরা বলেছি সেটা 1 সপ্তাহের মধ্যে করতে, যত দ্রুত করা যায়। কিছু বিষয় আছে অনেক দ্রুত করতে হবে, কারণ এই মুসাফরের দিকে ফেনীর এখানে একটা সুইচ গেট ভেঙেছে, ওইটা বন্যার পানি নামছে বলে এদিকের স্রোতটা দ্রুত আছে বলে নোনা পানি ঢুকতে পারছে না। এটা তাড়াতাড়ি রিপেয়ার না করলে ওই সমুদ্রের নোনা পানি ঢুকবে, ওই আবাদি জমি নষ্ট হবে। তো যে প্রায়োরিটি আমরা ঠিক করছি, যেগুলি অতি দ্রুত অ্যাড্রেস করা দরকার, সেগুলি আমরা অতি দ্রুত অ্যাড্রেস করছি। আর পদ্ধতিগতভাবে চিকিৎসা, জলবাহিত রোগ, এই সমস্ত বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে আসবে, যেগুলি আমরা হয়তো তাড়াতাড়ি শুরু করতে পারবো। মাননীয় উপদেষ্টা, একটা বিষয় হলো যে আজকে তো আন্তর্জাতিক সংস্থার কয়েকটি আপনার সাথে সাক্ষাৎ করেছেন, তারা আশ্বাস শুরু করেছেন তারা সহযোগিতা করবেন। আমার প্রশ্ন হলো যে রাষ্ট্রীয়ভাবে আমাদের যে আকস্মিক বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে রাষ্ট্রীয়ভাবে আপনারা সহযোগিতার কোনো আহ্বান জানাবেন কিনা? বৈদেশিক সহযোগিতা, বৈদেশিক সহযোগিতা শত প্রণোদিত হয়ে তারা আসছে। বিভিন্ন এমবেসির অ্যাম্বাসেডাররা নানা উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ করছে, আমিও করব। আমার কাছেও অনেকেই সাক্ষাৎ প্রার্থী হয়েছে, আমি ওনাদেরকে জানাবো। এটা তারা স্বতঃস্ফূর্তভাবে নিজেরাই আসছে সহযোগিতা করার জন্য, যে কি কি ক্ষেত্রে তারা সহযোগিতা করতে পারে। তা আমরা আগে বিষয়টা নিরূপণ করি, তখন আমরা সেগুলিকে প্রায়োরিটি দিয়ে সাজাবো। তো আমরা যার কাছ থেকে যেরকম করে সহযোগিতা নেওয়া প্রয়োজন, তখন সরকার সেই রকম বিবেচনায় ওই বিষয় বিবেচনায় আনবে। সবাইকে ধন্যবাদ। স্যার, একটা প্রশ্ন। স্যার, 71 জন মানুষ মারা গিয়েছেন, এটা আরো বাড়তেও পারে হয়তো বা, সেক্ষেত্রে আপনাদের তৎপরতার কোনো ঘাটতি ছিল? না, এটা তৎপরতার ঘাটতির জন্য হয়নি। যেগুলি আকস্মিক বন্যার কারণে হয়েছে, এখানে অতি বৃদ্ধ মানুষও ছিল, শিশু ছিল। আমরা পৌঁছানোর আগে অনেক দূরবর্তী জায়গায় জলের তোরে ভেসে গেছে, এরকমও ছিল না তা না। তবে প্রত্যেকটাই পুলিশি কার্যক্রম সম্পন্ন করে যেভাবে করতে হয়, শুধুমাত্র 6 জন আইডেন্টিফাইড হয়েছে, যাদেরকে চেনা যায় না।
তো এটা হচ্ছে ফেনীতে। আর বাকি সবাইকে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে যথাযথভাবে যেরকম নিয়ম অনুসরণ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা স্যার হবে। আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে স্যার আপনাদের যে ডেইলি রিপোর্টটা আপনারা দেন, এখানে একটা আছে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হতে বরাদ্দকৃত ত্রাণ সামগ্রীর বিবরণ। এটা কিন্তু স্যার গত বুধবার থেকে আনচেঞ্জ, এভরি ফিগার অফ দিস। হ্যাঁ, এটা কেন স্যার? মানে আপনারা কি তাহলে ত্রাণ সামগ্রী দিচ্ছেন না? আমরা দিচ্ছি। এটা হচ্ছে স্থানীয়ভাবে প্রশাসনের কাছ থেকে যে রকমের চাহিদা আমাদের কাছে প্রেরণ করা হয়, সেই চাহিদা অনুসারেই আমাদের এখান থেকে বরাদ্দটা কিন্তু তাহলে স্যার ফিগার চেঞ্জ হচ্ছে না কেন গত এক সপ্তাহ ধরে? অন্যান্য সোর্স দিয়ে পায়। যেমন ধরুন আমরা ছাত্র আন্দোলনের যে সমন্বয়কের কাছ থেকে এটা বুঝাই দেন। 2 লক্ষ প্যাকেট, সেনাবাহিনী থেকে 4 লক্ষ প্যাকেট। তো জেলা প্রশাসন যে মুহূর্তে বলছে যে আমাদের অতিরিক্ত লাগবে, তাদের কাছে স্টক আছে, তখনই কিন্তু আমরা পাঠাতে যাবো। একদম আমার ইমিডিয়েট কিন্তু আমরা ডিসকাস করতে পারবো। মন্ত্রণালয় থেকে আপনারা দিচ্ছেন না, অন্যান্য সোর্স যখন অন্যান্য source থেকে শেষ হয়ে যায় তখন স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার। স্যার আপনার স্যার এইখানে যে এলাকায় বন্যাগুলো হয়েছে, কিন্তু খুলনার পাইকগাছা ডেলুটি ইউনিয়নেও কিন্তু বন্যা হয়েছে, এই ক্ষেত্রে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা ওখানে ত্রাণ সুবিধা সহ বাঁধ নির্মাণে এগুলো? জেলা প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এখানে স্কেল ওই ম্যাসিভ স্কেলে হয় নাই। আমরা এখানে খোঁজখবর রাখছি, কিন্তু বন্যা দুর্গত জেলা হিসেবে চিহ্নিত করার মতো এরকম কিন্তু কোনো পরিবেশ হয় না। হয়তো একটা জেলায় হয়েছে।